শিকার বিষয়টা নিশ্চয়ই জানেন। পশুরা যখন ক্ষুধার্ত হয়ে পড়ে তখন তারা শিকার খুঁজতে থাকে, শিকারকে রক্তাক্ত করে ফেলে, তাই না? ভুল। কখনো কখনো শিকারও পাল্টা লড়াই দেয়। শিকার ধরতে গিয়ে পড়েও যায় হিংস্র পশুরা। শিকারের কাছে হার মেনে ফিরে আসতে হয় তাদের, কিন্তু সেই শিকারই সফল হয় যারা ধৈর্য ধরে শিকারের জন্য অপেক্ষা করে। এখন আমরা এরকমই তিনটি ভয়ঙ্কর পশুকে দেখব, তারা কিভাবে শিকারের টুঁটি চেপে ধরে। আফ্রিকার সাভানা অঞ্চল এই সিংহীদের শিকারের তীর্থক্ষেত্র। ইনি হলেন এক গর্বিত সিংহী, অত্যন্ত সফল শিকারী, যেমন হিংস্র তেমনি ক্ষিপ্র, লক্ষ্যে অবিচল। তার শাবকগুলো একদিন হয়তো এমনই হবে, কিন্তু এই মুহূর্তে তাদের বেঁচে থাকার সম্ভাবনা 5 ভাগের 1 ভাগ। কিন্তু তার শিকারের দক্ষতা দিয়ে সেই সম্ভাবনা দূর করতে পারে সিংহী। সে একেবারে তৈরি। এই শাবকগুলো সবেমাত্র মাংসের স্বাদ পেয়েছে, ফলে বাড়ছে তাদের খিদেও। হাওয়ার সাহায্যে শিকারের ঘ্রাণ এদের নাকে চলে আসে দুরন্ত গতিতে। আজ মাত্র কয়েক গজ দূর থেকেই সে এখন গন্ধ পাচ্ছে বুনো শুয়োরের, যা তার কাছে জলখাবারের থেকেও বেশি। কিন্তু সে একটি সুযোগ সন্ধানী শিকারী। বুনো শুয়োরের দল এখনো তার উপস্থিতি টের পায়নি। খুব সতর্ক রয়েছে সে, এমনকি সে কান খাড়া আর মাথা নিচু করে রেখেছে যাতে তাকে খুব ছোট দেখায়। দৌড় শুরুর আগে ধূসর ঘাসের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে একদম গুটি গুটি পায়ে শিকারের দিকে এগোচ্ছে সে। বুনো শুয়োরগুলোর ঠিক পেছনেই সিংহী, সুতরাং সে ভালো পজিশনেই আছে। কিন্তু সে পারছে না। অন্যরা তাকে সাহায্য করার চেষ্টা করলেও ব্যর্থ। সাইড লাইনে বসেই দেখতে হচ্ছে তাদের। কিন্তু সব শেষ হয়নি। একটা শূকর শাবক আলাদা হয়ে গেছে মায়ের থেকে। সিংহী শাবকদের জন্য ভালো জলখাবার এবং প্র্যাকটিসের জন্য সাইজের দিক থেকেও ঠিক আছে, কিন্তু এই শূকরদেরও তেজ আছে। এই ছোট্ট শাবকটাও তেড়ে আসছে। একটু ফুঁসে উঠেই সে পালাবার জায়গা করে নিয়েছে। মিশন ফেল। হলোটা কি? এখানে কি কাউকে দোষ দেওয়া যায়? প্রথমত, গতির জন্যই তৈরি হয়েছে সিংহ, সহনশীলতার জন্য নয়। তারা ঘন্টায় 37 মাইল পর্যন্ত গতিতে দৌড়তে পারে, কিন্তু সেটা শুধুমাত্র 300 মিটার দূরত্বের জন্য। ফাইনাল দৌড় শুরুর আগে শিকারের থেকে তাদের লক্ষ্য যতটা সম্ভব কাছে হওয়া প্রয়োজন। কিন্তু সিংহী ছোট ঘাসের এই জমিতে সেটা করতে পারেনি, ফলে তার চেষ্টা ব্যর্থ হয়েছিল। বুনো শুয়োরের দল তাকে আগেই দেখে নিয়েছিল এবং লাফ দিয়ে পালিয়েও যেতে পেরেছিল। দেখলে তাদের মোটা এবং চঞ্চলমতির মনে হতে পারে, কিন্তু এরা ঘন্টায় 30 মাইল গতিতে বিপজ্জনক এলাকা থেকে পালাতে সক্ষম। 600 ফুট পর্যন্ত এই গতিতে ছুটতে পারে তারা, ফলে সিংহ বাহিনী আক্রমণ করতে গিয়ে দিশা হারিয়ে ফেলতেই পারে। কোন ঠাসা হয়ে পড়লে এরা মুছেও উঠতে পারে। সত্যি দারুণ আত্মরক্ষা। এই আক্রমণ থেকে আর কিছু না হোক ভুল স্ট্র্যাটেজি আর খারাপ টিমওয়ার্ক প্রমাণিত হয়ে যায়। শিকার ধরতে ব্যর্থ হলে মূল্যবান এনার্জি ক্ষয় হয়। সিংহীরা খাবার না পেলে তাদের শাবকরাও খাবার পাবে না, ফলে তারা দুর্বল হয়ে পড়বে এবং অন্য হিংস্র পশুদের আক্রমণের মুখে পড়বে। ফের শিকারের জন্য তৈরি হচ্ছে সিংহী। এবার মহিষ।
শিংওয়ালা এক জন্তু যাদের ধরা বুনো শুয়োরের থেকেও বেশি কঠিন, কিন্তু ক্ষুধার্ত সিংহীদের কাছে এটা কিছুই নয়। এবারে সিংহী বেছে নিয়েছে তার একক আক্রমণের রাস্তা। সে মোটেই চায় না আর কেউ তার প্ল্যান ভেস্তে দিক। এতে তার শিকারের কাছাকাছি যেতে সুবিধে হবে। শক্ত মাকানো কাঁধ তাকে নিচু হতে এবং মাথা সোজা রাখতে সাহায্য করে। একা একটা সিংহীর পক্ষে একটা পূর্ণবয়স্ক মহিষ ধরা যথেষ্ট কঠিন, কিন্তু সে বুদ্ধিমতী। একটা বাছুরকে 600 ফুট পর্যন্ত তাড়া করে ধরা অনেক সহজ। সিংহীরা থাবা গুটিয়ে রাখতে পারে এবং তা পায়ের মাংসপেশির মধ্যে সুরক্ষিত থাকে। যখন তারা শিকারের ওপর থাবা বসায় তখন 1.5 ইঞ্চি লম্বা নখ মাংসপেশি থেকে বের করে আনে এবং চামড়ার মধ্যে গেঁথে দেয়, একেবারে হুকের মতো। কিন্তু শিকার ধরার সময়েই তার প্ল্যান বুমেরাং হয়ে ফিরে এলো। সবকটা বাছুরকে রক্ষা করার জন্য বডিগার্ডের মতো ঘিরে ফেলেছিল তাদের মায়েরা, এবং প্রতিটা সিংহই মহিষদের ভয় পায়, কারণ সাভানায় তৃণভোজী প্রাণীদের মধ্যে এরাই সবচেয়ে শক্তিশালী। লায়ন কিলার্স হিসেবেও পরিচিত 1000 পাউন্ড ওজনের এই জন্তুরা। আরও একটা ব্যর্থতা। সিংহীর এবারের লক্ষ্য একেবারে সঠিক ছিল। এবার সে ঠিকমতো দূরত্ব কভার করে আরো ক্ষিপ্রভাবে বাছুরকে আক্রমণ করেছিল। শুধু সে আন্দাজ করতে ভুল করেছিল মায়েদের সুরক্ষার গভীরতাকে। কোনো প্ল্যান বা স্ট্র্যাটেজি এর জন্য যথেষ্ট ছিল না। এক মায়ের সাহসের কাছে হার মানতেই হলো। সিংহী বুঝতে পেরেছে তার একার পক্ষে আক্রমণ দুঃসাহসিক ছিল। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সে সিংহের সাহায্য চাইল। শিকারের ক্ষেত্রে সিংহ তার আদর্শ সঙ্গী হলেও বেশিরভাগ সময়ই সে বসে থাকতেই পছন্দ করে, যা সিংহদের স্বভাব। সিংহীরা জানে সিংহদের দ্রুততা এবং স্ট্যামিনার দুর্বলতার কথা, যেখানে অত্যন্ত গোপনভাবে আক্রমণের দরকার। কিন্তু এটা বড়ভাবে করার ক্ষমতা আছে সিংহর। আমন্ত্রণ গৃহীত হলো। একটি পূর্ণবয়স্ক মহিষ ধরার ক্ষেত্রে 550 পাউন্ড ওজনের উপযুক্ত শিকারী। সিংহের সাহায্য নিয়ে এবার শিকারে নামলো সিংহী। সিংহদের জন্য কোনো দূরত্ব রাখার প্রয়োজন নেই, সুতরাং সিংহী নিজেই সোজা শিকারকে আক্রমণের রাস্তা বেছে নিল। সিংহ অবশ্য তার কি করণীয় বুঝে উঠতে পারছিল না, কিন্তু তাদের একটা প্ল্যান ছিল। ক্রমশ ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল মহিষ। এবার সিংহের পক্ষে আক্রমণ আরো সহজ হয়ে গেল। কিন্তু এই সময় শুধু স্ত্রী মহিষটিই নয়, পুরো দলটাই তৈরি যুদ্ধের জন্য। খুব দক্ষতার সঙ্গে মহিষটাকে বাগে এনেছে শিকারীরা। পেশি কামড়ে ধরেছিল সিংহ, ফলে সিংহের পক্ষে গলা কামড়ে ঝুলে পড়া সহজ হয়েছিল। সিংহের 2 ইঞ্চি তীক্ষ্ণ দাঁত এমন ভাবে সেট করা যাতে শিকারের মেরুদণ্ডকে
দুই চোয়ালের মাঝে শক্ত করে চেপে ধরা যায়, এতে ক্ষতিগ্রস্ত হয় স্পাইনাল কর্ড, অথবা সুন্দরভাবে মহিষের শ্বাসনালী চেপে ধরা যায়, ফলে শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে সে। তাদের যৌথ উদ্যোগ কাজে আসছে। মহিষটি ক্লান্ত হয়ে পড়েছে, তবুও 700 পাউন্ডের বেশি ওজনের সিংহের পক্ষে তাকে নাড়ানো শক্ত। কিন্তু মহিষের দল চুপ করে বসে দেখার জন্য তৈরি নয়। তারাও বাহিনী নিয়ে আক্রমণে এগিয়ে এলো। পাগল মায়ের থেকে খারাপ আর কি হতে পারে? আরো অনেক পাগল মা। এই দলটায় স্ট্রং বন্ডিং আছে। যখন কেউ বিপদে পড়ে তখন সবাই মিলে আক্রমণের রাস্তা বেছে নেয়। বিপদ বুঝতে পারল সিংহ বাহিনী। বড় ষাঁড়ের ওজন 1500 পাউন্ড। তার বিশাল দুটো শিং বস নামে পরিচিত, যা আত্মরক্ষার জন্যই কাজে লাগে। বস যত বড় হয় ততই বয়স্ক এবং ভয়ঙ্কর হয়ে ওঠে এরা। সিংহে অবশ্য আশা ছেড়ে দিয়েছিল। সে জানত একমাত্র বেড়াল জাতীয় মৃত জন্তুই এখান থেকে বেরিয়ে আসবে। সিংহ অবশ্য ক্ষুধার্ত ছিল এবং সে ওটাকে ধরেছিল, কিন্তু পরিস্থিতিকে সেও অস্বীকার করতে পারেনি। আবারও একটা ব্যর্থতা। সিংহরা এইরকম জায়গায় কখনোই পন্থা নেয় না অতর্কিত আক্রমণের, সুতরাং তারা মহিষের দলকে চমকে দিতে সোজাসুজি আক্রমণের পথে গিয়েছিল। তারা একটাকে আলাদা করতেও সফল হয়েছিল তাদের ব্যবহারিক অস্ত্র দিয়ে। শক্তিশালী হিসেবে সিংহ তার কাজও দারুণভাবে করেছিল। সিংহ জানত একটা মা মহিষ ফাঁদে পা দেবেই, কিন্তু দলগত আক্রমণের মুখে পড়ার কথা সে আন্দাজ করতে পারেনি। সিংহ বাহিনীর পন্থা বোঝা গিয়েছিল, কিন্তু এই ধরনের পুরনো খেলায় দলগত শক্তির কাছে বড় রকম ভাবে পরাজিত হয় ডিফেন্সই। তাদের অহংকার এইভাবে ব্যর্থ হওয়া সিংহের কিলার রেপুটেশনে আঘাত দিয়েছিল। তারা ব্যর্থ হল পরপর 3 বার। বিপাক ক্রিয়াকে সচল রাখতে তাদের প্রত্যেকের দিনে অন্তত 4.5 কিলো মাংসের প্রয়োজন। ওরা প্রত্যেকেই ক্ষুধার্ত এবং তার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। আর এই মরিয়া ভাবই তাদের বোকামির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা এবার চড়াও হয়েছে নাইল ক্রোকোডাইলের ওপর। 800 পাউন্ড ওজনের মাংস, কিন্তু পুরোটাই আঁশে ঢাকা। এবড়ো খেবড়ো মুখ, সুন্দর প্রচেষ্টা। ওরা বরং লাকি যে কুমির উল্টে ওদেরকেই খাদ্য বানায়নি। চারটেতেই একেবারে শূন্য। ওরা বুঝতে পেরেছিল এবার ওদের স্ট্র্যাটেজি চেঞ্জ করা দরকার। প্রথমত এমন শিকার বেছে নেওয়া যে পাল্টা লড়াই কখনোই দেবে না। মহিষী তো একমাত্র তৃণভোজী জন্তু নয় তাদের ডিনারের মেনুতে। বাইরে থেকে আসা ওয়াইল্ড বিস্টরাও কখনো কখনো ঢুকে পড়ে সিংহের বিচরণ ক্ষেত্রে। এদের মায়েরা এতটা বড় নয় বাছুরের মায়েদের মতো। যে কোনো অভিজ্ঞ শিকারী সেটা ভালো জানে। এটা সত্যি ওদের কাছে ফাস্ট ফুডের মতো। সিংহ বাহিনীকে এখন সেখানেই যেতে হবে তাদের দল চলে যাওয়ার আগেই। সিংহীকে এর মধ্যেই বেছে নিতে হবে তার নিজের পছন্দকে। সে আবার ফিরে গেল তার অতর্কিত হানার ছকে। কাছাকাছি যাওয়ার জন্য নিজেদের আড়াল রাখা। সে ঘন্টায় 37 মাইল গতিতে ছুটতে পারে 300 ফিট। এর মানে হলো তার হাতে 5.5 সেকেন্ড সময় আছে লক্ষ্যে পৌঁছতে। এখন সে এতটাই ক্ষুধার্ত যে পারলে এখনই সে শিকারের ওপর থাবা বসায়।
কিন্তু ধৈর্য রাখতে না পারলে তার চেষ্টা বিফলে যেতে পারে। মাত্র 1 সেকেন্ড, হঠাৎই সাইড থেকে ক্ষিপ্র গতিতে আক্রমণ সিংহের। এটাই নাও অর নেভারের একেবারে আদর্শ উদাহরণ। তারা শিকারকে দল থেকে আলাদা করে ফেলল। সিংহী যখন ছত্রভঙ্গ করে দিচ্ছে পুরো দলকে, তখন পেছন থেকে আক্রমণ শানালো সিংহ। সে তার প্ল্যানকে ছালিয়ে নিয়েছে। এবারে কিন্তু চেষ্টা সফল। অবশেষে তারাও খেলো আর খাবার তুলে দিল শাবকদের মুখেও। তাহলে কি ছিল এই অভিযানে, যা মহিষ অভিযানের থেকেও বেশি সফল হলো? প্রথমত, ঘাস এখানে বড় ছিল, যেটা আড়ালে থাকার উপযুক্ত জায়গা। সিংহ কিন্তু খুব দ্রুত বেশি দূরত্ব পর্যন্ত দৌড়তে পারে না, তাই কিল জোনের কাছাকাছি যেতে পারাটাই আসল ছিল। এটা হলো শিকারের নিকটতম এলাকা, একটা কাল্পনিক সীমানা যেটা সেই হিংস্র জন্তুকে নিশ্চিতভাবে লঙ্ঘন করতে হবে যাতে শিকার তাকে দেখতে না পায়। এক্ষেত্রে সীমানা থেকে তার লক্ষ্যের দূরত্ব 90 ফিট। প্রথমেই সিংহী আড়াল থেকে ছিটকে বেরিয়ে এসেছিল। দ্বিতীয় শিকারী খুব দ্রুত ঝাঁপিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সিংহের সেই আক্রমণ দ্বিতীয়টার কাছে শিকারকে ঠেলে দিতে সাহায্য করেছিল। সিংহীর আক্রমণে শিকার যখন ক্লান্ত, সেই সুযোগটাকে নিজের ওজন আর শক্তি দিয়ে কাজে লাগালো সিংহ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাকটিক ছিল এমন শিকার ধরা যে পাল্টা লড়াই কখনোই দেবে না। হার থেকে শিক্ষা নেওয়ার মতো ভালো আর কিছুই হতে পারে না। একটা ওয়াইল্ড বিস্ট একটা পূর্ণবয়স্ক মহিষের অর্ধেক ওজনের, কিন্তু ডিনার হিসেবে কিছু না হওয়ার থেকে তো মন্দ নয়। একা একটা সিংহের পক্ষে শিকার ধরার চান্স 5 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে সেই চান্স বেড়ে হয়েছে 3 ভাগের 1 ভাগ। হার আর জিতের মধ্যে তফাৎ গড়ে দিয়েছিল হারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। এই সিংহী তার লক্ষ্যে অবিচল ছিল, ফলে এখন তার শাবকদের বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে। শেষ দলটা ফিরে যাচ্ছিল সিংহদের এলাকা ছেড়ে। ওয়াইল্ড বিস্টরা পছন্দ করে বৃষ্টি ভেজা অঞ্চল আর ক্রমাগত খুঁজে বেড়ায় সবুজ কচি ঘাস। কিন্তু দূরের ঘাস সবসময় সবুজ নাও হতে পারে, তাই খুব তাড়াতাড়ি তাদের পেরোতে হবে বিপজ্জনক মারা নদী, যেখানে রয়েছে সেখানকার ভয়ঙ্কর আদি বাসিন্দা নাইল ক্রোকোডাইল। এরাই আফ্রিকার সবচেয়ে বড় কুমির। লম্বায় 20 ফিট আর ওজন কম করে 1 টন। কুমির সাধারণত ধৈর্য ধরে ঘাপটি মেরে শিকারের খোঁজে বসে থাকা হিংস্র প্রাণী, যার চকিত গতি সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে শিকারকে। ব্যর্থতার ইতিহাস এদের ক্ষেত্রে খুব কমই আছে। এখন ছবির মতো নদী শান্ত, কিন্তু কুমির জানে কয়েক লক্ষ ওয়াইল্ড বিস্ট আর হাজার হাজার জেব্রাকে এই নদীর ওপর দিয়েই পার হতে হবে। মাইগ্রেশনের মাঝের সময়টায় তারা খুবই কম খায়। কখনো কখনো ছোট ছোট মাছ বা লেজের দিকে স্টোর থাকা চর্বি ভরসা। শীতের শুষ্ক মরশুমে তাদের বিপাকক্রিয়া প্রায় বন্ধই থাকে, কিন্তু এখন গ্রীষ্ম আর তাপমাত্রাও 32 ডিগ্রির আশেপাশে। গরম বাড়িয়ে দিয়েছে তাদের খিদেও। এরা যদি এখন একটা শিকারও না ধরতে পারে, তাহলে বছরভর বেঁচে থাকাটাই সমস্যা হয়ে দাঁড়াবে। ওয়াইল্ড বিস্ট আর জিব্রারা এখনো দূরেই আছে, তবে মহিষের দল নদীর কাছে এগিয়ে আসছে। ক্ষুধার্ত কুমিররা মাংসের অপেক্ষায়। একটা মেয়ে কুমির শিকারের থেকে মাত্র 3 ফিট দূরত্বে লুকিয়ে জলের আড়ালে, যেন একটা স্পাই সাবমেরিন। চোখ আর কান দুটোর নিশানা শুধু শিকারের দিকে, বাকি দেহ লুকিয়ে রাখা জলের তলায়। মহিষের কাছে ধারণা হতেই পারে এটা একটা ভাসমান কাঠের টুকরো,
কিন্তু এই কাঠের টুকরোর ভয়ঙ্কর দাঁত আছে। এই প্রথমবার লাল মাংসের স্বাদ পেতে চলেছে কুমির গত 9 মাসের মধ্যে। কিন্তু মহিষের নিজেকে খাদ্য বানানোর কোনো ইচ্ছেই ছিল না। মিশন ফেল। ব্যর্থতার কারণ কি? 3 ফিটের মধ্যেই সে তার শিকারকে তো পেয়েছিল। তীক্ষ্ণ নিশানায় রেখেছিল তার চোখ, নাক আর কানকে। এদের চোখে বাইনোকুলার ভিশন সিস্টেম থাকায় স্বাভাবিকভাবেই এরা চোয়াল থেকে শিকারের দূরত্ব মেপে ফেলতে পারে। সামনের দিকে ঝাঁপও খুবই দ্রুত গতি। 10 ফিট দূরত্ব এরা মাত্র কোয়ার্টার সেকেন্ডে কভার করতে পারে। এদের গ্রিপও শিকারকে বাগে আনতে অত্যন্ত উপযোগী। একমাত্র যদি সঠিক মুহূর্তে চোয়াল লক করতে না পারে তাহলেই শিকার ফসকে যেতে পারে। তার সবচেয়ে বড় ভুল ছিল 1500 পাউন্ড ওজনের শিকারকে বেছে নেওয়া। 9 মাস বড়সড় শিকার না পাওয়াই তাকে এই ভুল করতে বাধ্য করেছিল। ভাগ্য ভালো, আরো কিছু মাংসের পায়ের শব্দ শোনা যাচ্ছে কুমিরের এলাকায়। 10 লক্ষেরও বেশি ওয়াইল্ড বেস্টকে এক জায়গায় এনে দিয়েছে বৃষ্টি। উর্বর জমিতে তারা অবিরাম চড়ে বেড়াচ্ছে। প্রতি বছরই তারা একইভাবে আসে, আর প্রতিটা বছরই শেষ হয় তাদের অন্ধকার যাত্রার মাধ্যমে। কিন্তু খাদ্যের সন্ধানে তাদের ওপারে যেতেই হবে, আর সেটা করতে গেলে সাঁতরে যেতে হবে মরণ ফাঁদ এড়িয়ে। তবে পূর্ণবয়স্করা এটা ভালোই জানে যে সামনে ঘোর বিপদ অপেক্ষায় আছে। হাজারেরও বেশি প্রাণ যাবে এই ক্রসিং এ, কিন্তু বেশিরভাগই সেটা ঠিকভাবে করতে পারবে। কুমিরেরা শুনতে পাচ্ছে শিকারের পদধ্বনি। তাদের দেহের চামড়ায় থাকা সেন্সর মানুষের হাতের আঙুলের সেন্সরের থেকেও বেশি অনুভূতিপ্রবণ। তারা নিজেদের পজিশন ঠিক করে নিচ্ছে, যে যার নিজের মতো পজিশনে থাকলেও তাদের চিন্তা ভাবনা তখন একটাই। এক এক করে সাহসী ঝাঁপ শুরু হয়ে গেল পারাপার। একটা মেয়ে কুমির পজিশন নিয়েছে জিব্রাদের দলের দিকে। তার প্ল্যান ছিল একটা শিকারকে আটকানো। কিন্তু জিব্রারা অবিশ্বাস্য ভালো সাঁতারু। সে বুঝে উঠতে পারছিল না যে কাকে অ্যাটাক করা যায়। ক্রমাগত পদদলিত হচ্ছিল সে। অবস্থান পাল্টে সে চলে গেল স্রোতের দিকে। সেখানে পার হচ্ছিল ওয়াইল্ড বিস্টের দল। সেখানেও আগে থেকে রয়েছে আরো কয়েকটি কুমির। শিকাররা বিপদের কথা জানে। তারা শক্তি দিয়ে দাপিয়ে এগোচ্ছিল, কিন্তু শত্রুদের দিকে নয়, বরং তাদের ওপর দিয়েই। তাদের স্ট্র্যাটেজি ছিল সংখ্যা বাড়িয়ে সরীসৃপ শত্রুদের উপর চাপ সৃষ্টি করে তাদের ঘাবড়ে দেওয়া। এই পরিকল্পনার কাজে দিচ্ছিল। হঠাৎই একটা দুর্বল শিকার সামনে এসে পড়ল। জিব্রা শাবক। সে আগে কখনোই মারা নদী পার হয়নি। না আছে অভিজ্ঞতা, না শক্তি। তাকে সহজেই কাবু করা যায়। সাধারণত 30 সেকেন্ড সময় লাগে একটা জিব্রার মারা নদী পার হতে, কিন্তু এই জিব্রা শাবকের কাছে এই কয়েক মুহূর্তেই অত্যন্ত বিপজ্জনক।
জেব্রা শাবক ততটাই জোরে সাঁতার কাটতে পারে যতটা তার পা গুলো পারে। সে সরাসরি ফাঁদের দিকেই যাচ্ছিল, বেশ চতুরভাবে ক্ষুধার্ত কুমিরগুলোকে দর দিয়েই এগিয়ে যাচ্ছিল। এখনো পর্যন্ত কুমিরদের বিগ বোনান্সাকে বিগ ফেলই বলা যায়। কিভাবে বিশ্বের সব থেকে পাওয়ারফুল চোয়ালগুলোকে ফাঁকি দিয়ে এগিয়ে গেল ওয়াইল্ড বিস্ট এবং জেব্রাগুলো? ওয়াইল্ড বিস্টদের ছিল মোমেন্টাম এবং অ্যাড্রিনালিন। তারা কুমিরদের দিকেই যাচ্ছিল, কিন্তু আড়াআড়ি ভাবে। এতে কুমিরগুলো দ্রুত অ্যাটাকের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। কুমির শুধুমাত্র সামনের বস্তুকেই দেখতে পায়। জেব্রাদের দেখতে গেলে মাথা ঘোরাতে হচ্ছিল কুমিরকে, আর এতেই স্লো হয়ে গিয়েছিল তারা। খুর থেকে খুলি কোনোটাই তাদের ধৈর্যকে সাহায্য করেনি। তাদের স্ট্র্যাটেজির সদ্ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই স্লো হয়ে গিয়েছিল তারা। আর জেব্রা শাবকের সত্যি ভাগ্য ভালো ছিল। প্রচুর পরিমাণে মাইগ্রেশনের সুযোগ দিতেও তারা সমস্যায় পড়ছিল, এবং প্রতিটি ব্যর্থতার সঙ্গে সঙ্গেই তাদের অনেকটাই এনার্জিও নষ্ট হচ্ছিল। তবে দীর্ঘদিন অনাহারে থাকায় শিকার ধরতে মরিয়া হয়ে উঠেছিল তারা। এবারে সেই মেয়ে কুমিরটি কোনো দল ছুটের অপেক্ষায় রয়েছে। এই জিব্রাটা প্রায় সাঁতরে ওপারে চলে গিয়েছিল। জল থেকে অনেকটাই উঠে গিয়েছিল এবং প্রায় পাড়েও পৌঁছে গিয়েছিল। এবারে কুমিরটি সরে গেল স্রোতের দিকে, যাতে স্রোতের টানে শিকার তার দিকে ক্রমশ চলে আসে। শক্তিশালী পেশি থেকে বেরিয়ে আসে অন্তত 5000 পাউন্ড শক্তি, যা টিরেক্সের থেকেও বেশি স্ট্রং। অনেকটাই বেয়ার ট্র্যাপের মতো কুমিরের কোনাকুনি দাঁতগুলো শিকারের গায়ে গেঁথে ইন্টারলক হয়ে যায়। একেবারেই কুমির তার নিজের ওজনের অর্ধেক পরিমাণ খেয়ে ফেলতে পারে, যা অন্তত 450 পাউন্ড মাংসের সমান। কুমিরের এই অদ্ভুত দাঁতের গঠন শিকারকে চিবোনোর থেকে সরাসরি গ্রিপ করতে বেশি সাহায্য করে। একটা অচলাবস্থা তৈরি হয়েছে। কিছুতেই সে শিকারকে ঠিকঠাক গ্রিপ করতে পারছিল না, আর জিব্রাও পারে উঠতে পারছিল না। এটা জিব্রারই জয়, আর কুমিরের ঐতিহাসিক ব্যর্থতা। কুমিরদের সব স্ট্র্যাটেজিতেই গলদ ধরা পড়ছিল। তাদের চোখে যতটা নিষ্ঠুরতা থাকে তার থেকে দুর্বলতাই ছিল বেশি। এই বিশাল পারাপারি একমাত্র সুযোগ তাদের সারা বছরের খাদ্য সঞ্চয়ের জন্য, হয় এখনই না হয় কখনোই না। জিব্রাদের দলের এটাই শেষ ভাগ। কুমিরও মারাত্মক ক্ষুধার্ত, কিন্তু তাকে একেবারে নির্ভুল হতে হবে। সমস্ত কিছুই প্রয়োগ করে ফেলেছে সে। স্রোতের দিকে যাওয়া, জিব্রাকে অনুসরণ করা, শিকারের সঠিক সাইজ বাছা, সবকিছুই।
কিন্তু শেষমেশ কি সে ঠিক করবে? সে দল থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল ছোট অনভিজ্ঞ শিকারকে। ঠিক আগের বারের পারের কাছে অ্যাটাকের মতোই স্রোতকেও নিজের সুবিধে করে ফেলেছিল। শুধু এবারে সে নিজেকে পারের কাছাকাছি রেখেছিল, যাতে শিকারকে আটকে ফেলতে সে নিজের শরীরটাকে আরো উঁচুতে তুলতে পারে। একই সঙ্গে শিকারকে টেনে জলে নামিয়ে আনতেও সুবিধে হবে। ধৈর্য আর বুদ্ধি দুটোই মূল্যবান এনার্জি বাঁচিয়েছিল ফাইনাল অ্যাটাকের জন্য। এটা একটা নির্ভুল শিকারের উদাহরণ হয়ে থাকলো। এই জিব্রা তাকে আগামী কয়েক মাস বাঁচিয়ে রাখবে। নিষ্পাপ হত্যাকারী হিসেবে পরিচিতি আছে কুমিরের। বাস্তব হচ্ছে শিকারের 50 ভাগই ব্যর্থ হয়ে যায়। সিংহদের মতোই এরাও ব্যর্থতা থেকে শিক্ষা নেয় আর ফিরে আসে। যেমনটা সে যুগ যুগান্তর ধরে করে আসছে। দলের বাকি ভাগ্যবানরা মারা নদী পার হয়ে ওপারে যেতে পারলেও এবারে তারা উপস্থিত আরো এক শিকারীর ডেরায়, চিতা। এই সাভানাই হিংস্র বেড়ালের বসবাসের যোগ্য স্থান। সিংহরা যখন উদ্ধত আর কুমির শক্তির পরিচয় বহন করে, তখন চিতার পরিচিতি তার গতিতে। বিশ্বের সর্বোচ্চ গতির এই ম্যামলরা মাত্র 3 সেকেন্ডের মধ্যে 0 থেকে 60-এ গতি তুলতে পারে। নমনীয় দেহ আর লম্বা পায়ের সাহায্যে চিতা এক লাফে 40 ফিট দূরত্ব কভার করতে পারে। ফুল স্পিডে থাকলে প্রতিটা লাফে এরা হাওয়ারও অনেকটা সাহায্য পেয়ে যায়। এদের বিশেষভাবে তৈরি লেজ অনেকটা নৌকার মাস্তুলের মতো কাজ করে। দৌড়ানোর সময় এটা দেহের ভারসাম্যও বজায় রাখে। শক্তি এবং ক্ষমতায় এরা অনেকটাই পিছিয়ে। কিন্তু কে ভাবে শক্তি নিয়ে, যেখানে আপনার কাছে রয়েছে ফারারি ইঞ্জিন? একটা গতিশীল ইঞ্জিনের আবার জ্বালানিও চাই অনেক বেশি। আর এখনই এই ভাইয়েরা যদি একটা শিকার না ধরে, তাহলে তারা তাদের বেস্ট অ্যাসেটটাকেই হারিয়ে ফেলবে। পুরুষ চিতা হচ্ছে কয়েকটা বেড়ালের সমষ্টি। পূর্ণবয়স্ক হয়ে গেলে এরা একটা দীর্ঘমেয়াদী শিকারের দল তৈরি করে ফেলে তার ভাইদের নিয়ে। একটা পূর্ণবয়স্ক জিব্রার ওজন 850 পাউন্ড, যা একটা চিতার তুলনায় 8 গুণ বেশি। কিন্তু চিতার সাইজ এবং শক্তির সঙ্গে শিকারের তুলনা চলে না। টিম ওয়ার্কই হলো আসল। ভাগ্যক্রমে এই জিব্রাগুলো একটু অন্যমনস্ক। গতি আজ যথেষ্ট হতে পারে। চিতার এক ভাই শিকারকে আলাদা করে দিল দল থেকে। একটা জিব্রা শাবক। কিন্তু তার মা এই আক্রমণ রুখে দিল। দ্বিতীয় ভাই এবার সেখান থেকে শুরু করলো যেখানে আগের ভাই ছেড়েছিল। সেই অবিশ্বাস্য গতি মাত্র 20 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে। শাবকটি পালিয়ে গেল। আরো একটা ব্যর্থতা। এই প্ল্যানকে এখন একটা ভালো চেষ্টা মনে হচ্ছে। এই অন্যমনস্ক জিব্রাগুলো চিতা ভাইগুলোকে কাছে আসার সুযোগ করে দিয়েছিল। সাভানার গভীর এলাকা প্রথম চিতা ভাইয়ের অ্যাটাকের জন্য
একেবারে আদর্শ ছিল। খোলা জায়গায় এরা ঘন্টায় 70 মাইল পর্যন্ত গতি তুলতে পারে মাত্র 3 সেকেন্ডের মধ্যে। কিন্তু সে শাবকটির মায়ের প্রতিহত ক্ষমতাকে আন্দাজ করতে পারেনি। দুবার তার শাবকদের রক্ষা করতে সফল হয়েছিল তাদের মা। দ্বিতীয় ভাইও দৌড় শুরু করেছিল, কিন্তু ততক্ষণে শাবকটি অনেকটা এগিয়ে গেছে। জিব্রা চিতার থেকে অনেকটাই স্লো। তাদের গতি ঘন্টায় মাত্র 40 মাইল, কিন্তু ওদের স্ট্যামিনা অনেকটাই ওদের এগিয়ে রেখেছে। যেখানে চিতা দৌড়তে পারে মাত্র 900 ফিট। অবশ্য সর্বোচ্চ গতিতে থাকলে এরা মাত্র 5 সেকেন্ডের মধ্যেই শিকার ধরে ফেলতে পারে, না হলে দৌড় ব্যর্থ, এবং তারপর তারা আর খায়ও না। চিতাকে অন্তত 5 দিনে একবার খেতেই হবে। তারা একে অপরকে সাহায্য করে, কিন্তু এখন তারা তাদের এলাকা এবং মেয়ে চিতা নিয়ে নিজেদের মধ্যে লড়াইও শুরু করতে পারে। শক্তি এবং এলাকার লড়াই শেষ পর্যন্ত ফলাফল নির্দিষ্ট করে দিতে পারে। চিতা ভাইয়েরা এবারে দেখতে পেল থমসনস গেজেলস। কিন্তু শিকারের সংখ্যার থেকে শিকারের ধরন বোঝা যায় না। চিতার কাছে তার চোখই হলো আসল বস্তু। চোখ শার্প, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, যা থেকে সর্বোচ্চ গতি নির্দিষ্ট করতে পারে ওরা। যৌথভাবে অতর্কিত হানা হবে দুভাবে। প্রথম ভাই শুরু করলো দৌড়। সে শিকারকে তাড়া করে দ্বিতীয় ভাইয়ের কাছে পৌঁছে দিল, কিন্তু তাদের ফাঁদ থেকে বেরিয়ে গেল শিকার। গেজেলের আঁকামাকা গতি এমন একটা বিশেষত্ব যা চিতার গতিকে নষ্ট করে দেয়। আরো একটা হতাশা। তারা কিভাবে এত বড় ভুলটা করলো? গুটি গুটি পায়ে শুরুটা তো ভালোই ছিল। এই হরিণগুলো বুঝতেই পারেনি সন্তর্পণে চিতার এগিয়ে আসা। যেমন প্ল্যান ছিল, হরিণকে তাড়া করে দ্বিতীয় চিতার কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু শিকারের দুরন্ত গতির সঙ্গে আঁকাবাঁকা দৌড়ে দিশেহারা হয়ে পড়েছিল চিতা। এরাই বিশ্বের দ্রুততম তখনই যখন সোজা পথে দৌড়য়, কিন্তু মোড় ঘুরতে গেলেই এরা মোমেন্টাম হারিয়ে ফেলে। দৌড় যত লম্বা হবে ততই শিকার হাতছাড়া হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আর একবার গতি নষ্ট হয়ে গেলে চিতা দ্রুততম হওয়ার কোনো মূল্যই থাকে না। এবার চিতার এক ভাই অন্য ভাইকে ডিচ করে এগোনোর সিদ্ধান্ত নিল। একাই শিকারের খোঁজে নেমে পড়ল সে। দল অবশ্যই শক্তিশালী, কিন্তু আবার অতি সন্ন্যাসীতে গাজনও নষ্ট হয়। প্রথমেই যেটা করা যাক, যতটা সম্ভব কাছে যাওয়া অথবা কিছুই না পাওয়া। এটা ছোট্ট এবং সংক্ষেপ, কিন্তু একেবারে উপযুক্ত শিকার। এই শিকার এতটা সফল হলো কিভাবে? সন্তর্পণে এগোনো এবং নির্ভুল নিশানা চিতার সফল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছিল। এবার এসে হরিণের সাইড স্টেপগুলোকে নির্ভুলভাবে অনুসরণ করেছিল।
সে নখও বের করেছিল যখন হরিণকে ট্রিপ করে ফেলে দিয়েছিল। চিতা কখনোই বিশালাকার বা শক্তিশালী নয় তার অন্য প্রজাতির মতো, তাই সে শিকার ধরতে নিজের মতো করে পথ বের করে নিয়েছিল, যেমন পা বাড়িয়ে হরিণের পায়তোকা মারা। একটা নাটকীয় শিকারের নাটকীয় পরিণতি। অবশ্য সে নিজের জন্যই এটা করেছিল, মানে সে তার কষ্টের উপার্জন মোটেই শেয়ার করতে রাজি নয়। সে যখন নিজের জন্য আহারে ব্যস্ত তখন অন্য ভাইদের শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাদেরও হয়তো একা শিকারের চেষ্টা করা উচিত ছিল। বদলে তারা ফোর্স দ্বিগুণ করে দিল। দলে যোগ দিল আরো দুটো পুরুষ চিতা। তারা তাদের দলত্যাগী ভাইকে মোটেও বিরক্ত করবে না, বরং চারটে দিক থেকে তারা আক্রমণ সাজাচ্ছে। রাতে তারা ভরপেটটা ডিনার করেই ঘুমোতে যাবে। দল ছাড়া কৃষ্ণসার হরিণ যেন হিংস্র জন্তুদের জন্যই অপেক্ষা করছে। সত্যি কথা বলতে সে নিজেকে যেন খাদ্য বানিয়েই রেখেছে। কিন্তু চিতা ভাইয়েরা তারা তো দৌড়বেই। প্রথম দৌড়েই শিকার কাছে চলে এলো। মাত্র 7 সেকেন্ডে 100 মিটার কভার করে ফেলল সে, গতি ঘন্টায় 60 মাইলেরও বেশি। প্রথমে শিকারের পিঠের ওপর লাফ। বাকিরাও সাইড থেকে চলে এলো সাহায্যে, কেউ আগ্রহ নিয়ে, কেউ আবার তাচ্ছিল্যের সঙ্গে। তবে 4 চিতার শক্তিও দমাতে পারছিল না ওই শিকারকে। শেষ পর্যন্ত অবশ্য জয়ী ব্যান্ড অব ব্রাদার্সই। দারুণ একটা যৌথ লড়াইয়ের জবনিকা পতন হলো। কোনটা সঠিক হয়েছিল? সন্তর্পণে শিকারের কাছে যাওয়া, বিদ্যুৎ গতিতে আক্রমণ এবং পাওয়ারফুল গ্রেপ অবশ্যই তাদের এগিয়ে রেখেছিল। তাতেই অবশ্য বাজিমাত। শেষ দুটোকে অবশ্য পরিশ্রান্ত দেখাচ্ছিল, কিন্তু তবু তারা অত্যন্ত হিসেব কষে ধীরে ধীরে এগিয়েছে। শেষ দিকের প্রয়োজনে এনার্জি বাঁচিয়ে রেখেছিল। একাই হোক বা একত্রে, এই চিতারা দারুণভাবেই তাদের কাজ করবে, এবং যখন কোনো মেয়ে চিতা তাদের এলাকায় প্রবেশ করবে তখনই এটা তাদের প্রমাণ করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতি দুটো অ্যাটেম্পটের মধ্যে একটা হলো ভোজ। অবিশ্বাস্য ব্যাটিং অ্যাভারেজ, আর এটাই আফ্রিকার অন্যান্য বড় বিড়ালদের থেকে তাদের আলাদা করে দিয়েছিল। পরবর্তী ভোজ পর্যন্ত এই শিকার তাদের বাঁচিয়ে রাখবে। এই শিকার তাদের এটাও শিখিয়ে দেবে কিভাবে খেলার ছক বদলাতে হয়, কারণ পরাজয়ের মধ্যে দিয়েই তো অধ্যাবসায়ের জন্ম, যা শিখিয়ে দেয় বেঁচে থাকাকেও।